এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় গণহত্যার পরও যে কারণে নীরব রয়েছে মুসলিম বিশ্ব, বেরিয়ে এসেছে গোটা মুসলিম বিশ্বের জন্য একটি নিন্দনীয় প্রতিবেদন। থাকছে এ ব্যাপারে বিস্তারিত। জানাবো আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছে অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধ কি এবার থামতে চলেছে? কিয়েভে ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেন দখলে এবার বেজয় আকারে তোড়জোড় শুরু করেছে রুশ বাহিনী। পাকিস্তানের বর্তমান সরকার 4 থেকে 5 মাস টিকবে, আলটিমেটাম দিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সর্বশেষ জানিয়ে দিব, চীন রাশিয়ার কোনো জাহাজকেই টার্গেট করবে না হুতি যোদ্ধারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তবে আজকের সংবাদের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে, গাজায় এই নৃশংস গণহত্যা চলার পরেও কেন নীরব রয়েছে মুসলিম বিশ্ব। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুসলিম বিশ্বের ক্ষমতাধর নেতারা তারা ফিলিস্তিনকে একটি বোঝা মনে করে থাকেন। মূলত তারা হুঁশিয়ারি দিলেও বস্তুত কোনো পদক্ষেপই নেয় না, কেননা এখানে রয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থ। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা। তারা এতে মন্তব্য করেছে, বিশ্বের পরাশক্তিগুলো তারা কখনোই ফিলিস্তিনকে রক্ষায় এগিয়ে আসবে না, কেননা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতেই এবং পশ্চিমাদের খুশি রাখার জন্য তারা কখনোই ফিলিস্তিনের দিকে তাদের সহায়তার হাত বাড়াবে না। এই মন্তব্যটি আসলেও যুক্তিযুক্ত, কেননা এ পর্যন্ত আমরা মুসলিম বিশ্বের কোনো পরাশক্তিকেই এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে দেখিনি। দর্শক, মুসলিম বিশ্বের এই ঘৃণিত কর্মের জন্যই মুসলিমরা গোটা বিশ্ব থেকে পিছিয়ে রয়েছে এবং ইহুদিদের মতো এমন নিকৃষ্ট এবং ছোট একটি জাতি তারা গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। দর্শক, এই মুসলিম নেতাদের সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজায় গণহত্যার পর যে কারণে নীরব রয়েছে মুসলিম বিশ্ব। গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্যই একটি স্পষ্ট উদ্বেগের কারণ। তবুও দুর্ভাগ্যবশত বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকছে। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতিবাদের ভাষা শুধুমাত্র নিন্দা জানানো আর সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। গাজার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই মূলত এই মুসলিম দেশগুলোকে এক প্রকার অক্ষম বলাই চলে। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যেসব কারণে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না, তার কিছু কারণ তুলে ধরেছে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবা। আরব বিশ্বের প্রেক্ষাপটে কিছু কিছু মুসলিম রাষ্ট্রের শাসকেরা ফিলিস্তিনকে বোঝা হিসেবে দেখে থাকেন। ফিলিস্তিনে তাদের কোনো পদক্ষেপ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গেই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করে থাকেন। তবে ইসরায়েল পুরো ফিলিস্তিন দখল করে নিলেও মুসলিম শাসকদের উদ্বেগের পরিমাণ কম হতো বলে ধারণা করা হয়, কারণ গাজায় এমন নৃশংসতা আর গণহত্যা চলতে থাকায় নিজ দেশের জনগণের কাছ থেকেও চাপের মুখোমুখি হচ্ছে এসব শাসকেরা। আর এ কারণে কোনো কার্যকর পদক্ষেপ না নিতে পারলেও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে দেশগুলো। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতিবাদ না জানানোর একটি উল্লেখযোগ্য সামরিক দিক রয়েছে। পাকিস্তান পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একমাত্র মুসলিম রাষ্ট্র, কিন্তু এই দেশের ভৌগোলিক অবস্থান ফিলিস্তিন থেকে অনেক দূরে রয়েছে, তাই চাইলেও ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তান কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবে না। অন্যদিকে প্রতিবেশী দেশ এবং আরব ও অনারব উভয় মুসলিম দেশগুলোই পারমাণবিক অস্ত্রের দিক থেকেই অনেক বেশি পিছিয়ে রয়েছে। ইসরায়েল গাজায় পারমাণবিক বোমা ব্যবহার করবে না, কারণ এতে ইসরায়েলের নিজ ভূখণ্ডেরই ক্ষতি হতে পারে। এছাড়া পারমাণবিক বোমা ব্যবহারের পর বসবাসের অযোগ্য হয়ে যাবে গাজা। ফের মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছে অ্যান্টনি ব্লিংকেন। তবে কি এবার যুদ্ধ থামবে? যুদ্ধের পরে গাজায় কিভাবে সুশাসন আনা যাবে ও গাজাকে সুরক্ষিত করা যাবে সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। প্রথমে সৌদি আরব ও তারপর মিশরে আরব নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আলোচনা করবেন, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে অ্যান আর্কিটেকচার ফর লাস্টিং পিস, অর্থাৎ সেখানে দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে একটি কাঠামো তৈরির চেষ্টা করা হবে। এবারের আলোচনার মূল বিষয়বস্তু এটি। এই উদ্যোগ এমন এক সময় নেওয়া হলো যখন প্রত্যক্ষদর্শীরা বলছেন ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল শিফা হাসপাতালে চারপাশে অভিযান বাড়িয়েছে, এমনকি তারা বেশ কয়েকটি বিমান হামলাও চালিয়েছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী বলেছিল তারা সোমবার থেকে সেখানে 90 জন বন্দুকধারীকে হত্যা করেছে। একই সাথে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্ত করার জন্য কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে কিছু বিষয় দেখে বোঝা যাচ্ছে যে একটা অগ্রগতি অতি আসন্ন।
কিয়েভ জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এবার ইউক্রেন দখলের পূর্ণ তোড়জোড় শুরু করেছে রুশ প্রশাসন। কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কোর ছোড়া 31টি ক্ষেপণাস্ত্র ঠেকানোর কথা জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তূপে পড়ে এক শিশুসহ অন্তত 17 জন আহত হয়েছে। এর মধ্যে 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে বড় রুশ হামলা। সম্প্রতি রুশ সীমান্ত অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। আজকের ঘটনাকে ওই হামলার প্রতিশোধ বলেও মনে করা হচ্ছে। হামলার পর পশ্চিমা মিত্রদের থেকেই আরো সামরিক সহায়তা আবদার জানানোর সুযোগ পেয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামে বলেছেন, বৃহস্পতিবার ভোরের কিছুক্ষণ আগেই কিয়েভ জুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, কারণ দেশটির ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলোকে ধ্বংস করে দিয়েছে। 87% ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 87.8% ভোট পেয়ে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রবিবার বুথ ফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে। গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। রবিবার সবশেষে দেশটির সবচেয়ে পশ্চিমে বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোট গ্রহণ হয়। এরপর বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা TVSIOM নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এ জরিপ করা হয়। এবারের নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে রাশিয়ায় 200 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। 1999 সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে পুতিন যে নিরঙ্কুশ জয় পাবেন তা নিয়ে অবশ্য কোনো সন্দেহ ছিল না, কারণ তার বেশিরভাগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয় মারা গেছেন, না হয় নির্বাসনে বা কারাগারে রয়েছেন। এরপরও পুতিনের বিরুদ্ধে কেউ সোচ্চার হলে তাকে সরকারের দমনপীড়নের মুখে পড়তে হয়েছে। নির্বাচনে জয়লাভের পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুতিন। তিনি বলেছেন, এই সমর্থনের জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সবাইকে বা সব নাগরিককে ধন্যবাদ জানাই। পুতিন বলেন, তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক, আমাদের ইচ্ছা চেতনাকে দমন করার চেষ্টা করুক, ইতিহাস বলে কেউ এমন কিছু করে কখনো সফল হয়নি। তাদের এ প্রচেষ্টা এখনো কাজে দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। এদিকে পুতিনের জয়ের সমালোচনা করেছেন পশ্চিমা বিভিন্ন দেশ। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন জার্মানি। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, পুতিন তার রাজনৈতিক বিরোধীদের কারাগারে বন্দী করে রেখেছেন, আর অন্যদের তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে বাধা দিয়েছেন। সূত্র বিডি প্রতিদিন। মিয়ানমারের সংঘাত, নাফ নদীর ওপরে ফের বিস্ফোরণ, গুলির শব্দ। মিয়ানমার সীমান্তের ওপারে পরিস্থিতি গত কয়েকদিন শান্ত থাকলেও সোমবার ভোররাত থেকে ফের মর্টার সেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে নাফ নদীর এপারে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সীমান্তের গ্রামবাসীদের মধ্যে। টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি টোল আদায়কারী মোহাম্মদ সিদ্দিক বলেন, ভোররাত থেকে সকাল 10টা পর্যন্ত সীমান্তের ওপারে থেমে থেমে বিস্ফোরণ ও গোলাগুলি চলে। সেহরির সময় মিয়ানমারের দিকে গোলাগুলি শুরু হয়। সকালে ভারী মর্টার সেলের শব্দ আসে। এখানকার জেলে সহ অন্যরা আতঙ্কের মধ্যে আছে। শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া জেলে সমিতির